প্রিয় শ্রোতা, ঋতু পরিবর্তনের পালায় এখন গ্রীষ্মকাল, বাংলায় জ্যৈষ্ঠ মাস। এই মাসে আম কাঁঠালের মধুর রসে গ্রাম বাংলার প্রকৃতি ফিরে পায় তার হারানো রূপ। প্রকৃতির খেয়ালে মাঝে মাঝে বাদশাদের খরতাপ, কালবৈশাখী ঝড় ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে। তবুও সকল প্রতিবন্ধকতাকে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে আমাদের, এগিয়ে নিতে হবে প্রিয় বাংলাদেশকে। শ্রোতা বন্ধু, নতুন একটি দিন, নতুন একটি সম্ভাবনা শুরু। আশা রাখি জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে আমরা এগিয়ে যাব। আজ 20 মে 2025, বাংলায় 6 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। আমাদের স্টুডিওর ঘরেতে বিকেল 4:15। দূরে ও কাছে যে যেখান থেকে শুনছেন সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনারা শুনছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও ডিজাস্টার রেসপন্স ডিপার্টমেন্ট কর্তৃক বাস্তবায়নাধীন IFRC সাপোর্টেড সাইক্লোন রেসপন্স অপারেশন প্রকল্পের সহযোগিতায় জনপ্রিয় ফোন ইন লাইভ রেডিও শো হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে। সম্প্রচারিত হচ্ছে রেডিও সুন্দরবন 98.8 FM থেকে। আজ আমরা আলোচনা করব ঘূর্ণিঝড় মোকাবেলায় তরুণ প্রজন্ম ও স্বেচ্ছাসেবীদের ভূমিকায় আলোকপাত, তাদের সচেতনতা বৃদ্ধি, প্রস্তুতি ও পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ। আর এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি CEA টিমের তত্ত্বাবধানে। অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি অনামিকা। আমাদের আজকের ফোনের লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন বাবু প্রসেনজিৎ রায়, CPP টিম লিডার, কামারখোলা ইউনিয়ন, দাপট, খুলনা। আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুযোগ দেওয়ার জন্য। হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে আগামীকাল 11টায়। প্রিয় শ্রোতা বন্ধু, এই অনুষ্ঠানটি চলাকালীন সময় আপনারা 01812024474 এই নম্বরে কল করে ঘূর্ণিঝড় মোকাবেলায় তরুণ প্রজন্ম ও অতিথিকে প্রশ্ন করতে পারেন। আর যারা ফেসবুকে যোগ দিতে চান তারা লগ ইন করুন www.facebook.com/রেডিও সুন্দরবন অথবা ফেসবুকে গিয়ে বাংলায় রেডিও সুন্দরবন লিখে সার্চ করুন। এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের আলোচ্য সূচি। দুর্যোগ ঝুঁকি হ্রাসে যুব সম্প্রদায়ের ভূমিকা, যুব সমাজকে দুর্যোগ মোকাবেলায় সক্রিয়করণ, দুর্যোগকালীন সময়ে যুবকদের অংশগ্রহণ, দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণ নেতৃত্ব, দুর্যোগ সচেতনতায় যুবকদের প্রযুক্তি ব্যবহার, স্বেচ্ছাসেবকদের কার্যকর নেতৃত্ব বিকাশের চ্যালেঞ্জ, দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের ভূমিকা। তবে এই আলোচনার পুরো অংশ জুড়েই থাকবেন প্রিয় শ্রোতা আপনারাই। আপনাদের জিজ্ঞাসায় ঘূর্ণিঝড় মোকাবেলায় তরুণ প্রজন্ম ও স্বেচ্ছাসেবীদের ভূমিকায় আলোকপাত, তাদের সচেতনতা বৃদ্ধি, প্রস্তুতি ও পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে প্রচারের পাশাপাশি আপনাদের করা অসংখ্য প্রশ্নগুলোর মধ্যে থেকে নির্বাচিত করা হবে সেরা প্রশ্নটি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন এবার চলে যাওয়া যাক মূল অনুষ্ঠানে। বাবু প্রসেনজিৎ রায়, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও ধন্যবাদ জানাই আজকে সুযোগ দেওয়ার জন্য। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ যুবরাই প্রধান শক্তি। তারাই হতে পারে জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা মোকাবেলায় নেতৃত্ব দানকারী। আমাদের জনসংখ্যার 1/3 হচ্ছে যুব সম্প্রদায়, আর এই যুব সম্প্রদায় হচ্ছে আমাদের দেশের সকল অর্জনের সম্মুখ শক্তি। ঘূর্ণিঝড়ের পূর্ব সতর্কতা ও জরুরি জানমাল স্থানান্তরের ক্ষেত্রে আমাদের নিজস্ব ও পরীক্ষিত দুর্যোগ ঝুঁকি হ্রাসে আমাদের যুব সম্প্রদায় হচ্ছে আশা সঞ্চয়কারী শক্তি। বর্তমান বিশ্বে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের সংখ্যা ও তীব্রতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, যা মানুষের জীবন, সম্পদ ও পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে। দুর্যোগ মোকাবেলায় শুধু সরকার বা সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকা যথেষ্ট নয়, এর জন্য দরকার সমাজের সব শ্রেণীর সক্রিয় অংশগ্রহণ। বিশেষ করে যুব সমাজ, যারা জাতির ভবিষ্যৎ, তাদের সচেতনতা, উদ্যোগ ও নেতৃত্ব এই ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আপনার কাছে আমার জানতে চাওয়া, দুর্যোগ ঝুঁকি হ্রাসে যুব সম্প্রদায় কি ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আসলে আজকে যে বিষয়টি আমরা যুক্ত হয়েছি এটা আমাদের এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ দুর্যোগ প্রবণ এলাকা। তো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে দুর্যোগ প্রবণ এলাকার সকল মানুষকে আমি অভিনন্দন জানাই এবং
আমাদের যারা আজকে অনুষ্ঠানে যোগ দিয়েছেন, যারা শ্রোতা আছেন, ধন্যবাদ জানাই। এবং স্বেচ্ছাসেবী যারা এতদিন দুর্যোগে কাজ করছেন বা আগামী দিনে কাজ করবেন, আমি সকল স্বেচ্ছাসেবী যারা রয়েছেন, আমি সেই তরুণ সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়ে আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। আপনি প্রশ্ন করেছেন যে এই দুর্যোগ প্রশমনে বা ঝুঁকি হ্রাসে আমাদের তরুণদের ভূমিকা কী হতে পারে। আসলে তরুণ মানেই হচ্ছে শক্তি। তরুণ যারা আছেন, যারা যুব সমাজ আছেন, তারা কিন্তু আমাদের আগামী দিনের এই আমাদের ভবিষ্যৎ। তো আমি মনে করি যে সম্পূর্ণভাবে এবং বহুমুখীভাবে তারা কিন্তু এই দুর্যোগ ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের তরুণ বা যুব সম্প্রদায়। তারা তাদের দক্ষতা, যোগ্যতা, তাদের মেধা এবং তাদের যে এই সময়ের যে উদ্দীপনা, তরুণ যে বয়সের সময়ে, সেগুলো সর্বশক্তি নিয়োগ করে আমাদের সমাজে তারা এই দুর্যোগ ঝুঁকি হ্রাস সহ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমে তারা কিন্তু অবদান রাখতে পারে। বিশেষ করে আমাদের সমাজে যারা রয়েছেন, তাদের ভিতরে আমাদের যারা যুবক সম্প্রদায় রয়েছে, তারা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই দুর্যোগ ঝুঁকি হ্রাসে আমাদের যে করণীয় সেগুলো করতে পারে। এবং বিভিন্ন প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মসূচির মাধ্যমে আমাদের যে দুর্যোগের ঝুঁকিগুলো রয়েছে, সে ক্ষয়ক্ষতির পরিমাণগুলো কিন্তু তারা কমাতে পারে। এবং ক্ষয়ক্ষতি কোথা থেকে হতে পারে সেগুলো বিভিন্ন সময় তালিকাবদ্ধ করে ঝুঁকিগুলো এবং করণীয়গুলো কি, সবগুলো কিন্তু সুন্দরভাবে একটা প্রস্তুতির মাধ্যমে দুর্যোগ প্রবণ এলাকার তারা কিন্তু নেতৃত্ব দিয়ে আমাদের যুব সম্প্রদায় আমাদের ঝুঁকি কমাতে পারে। তাদের এই নেতৃত্ব প্রদান, তাদের মেধা শক্তি, তাদের যে কারিগরি যে বিভিন্ন দক্ষতা রয়েছে, তাদের মেধা বিভিন্নভাবে যে বর্তমান প্রযুক্তিগত বিভিন্ন কায়দায় তারা আমাদের এই অঞ্চলের বিভিন্ন কথা তুলে ধরে আমাদের এই যে দুর্যোগ প্রবণ এলাকাকে ঝুঁকিমুক্ত তারা কিন্তু করতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে অসাধারণ একটি উত্তর দেওয়ার জন্য। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রতিনিয়ত ঘটছে এবং এর প্রভাব সর্বস্তরের মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানানো, জীবন সম্পদ রক্ষা করা এবং ক্ষয়ক্ষতি হ্রাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজে যুব সমাজ একটি অগ্রণী ভূমিকা পালন করে, কারণ তাদের মধ্যে রয়েছে শক্তি, উদ্যম ও নেতৃত্ব। তবে যুব সমাজকে দুর্যোগ মোকাবেলায় কার্যকরভাবে যুক্ত করতে হলে তাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে সচেতন ও দক্ষ করে তুলতে হবে। এই প্রশিক্ষণগুলো যুবকদের শুধু দুর্যোগ মোকাবেলায় নয়, বরং ঝুঁকি হ্রাস ও পুনর্বাসন প্রক্রিয়াতেও অংশগ্রহণ করতে সক্ষম করে তোলে। আপনি কি বলবেন যে যুব সমাজকে দুর্যোগ মোকাবেলায় সক্রিয় করতে কি ধরনের প্রশিক্ষণ প্রয়োজন? আসলে যুব সমাজকে দুর্যোগ মোকাবেলা করতে হলে হয়তো আমাদের যুগোপযোগী যে কলা কৌশল প্রশিক্ষণ, এগুলোর বিশেষ প্রয়োজন রয়েছে। কারণ দুর্যোগের সাথে তো শক্তি দিয়ে, লাঠি দিয়ে লড়াই করে দুর্যোগকে থামানো যাবে না। আমাদের কৌশলগতভাবে, প্রযুক্তিগতভাবে, দক্ষতা, যোগ্যতা, মেধা সব কিছুকে কাজে লাগিয়ে প্রযুক্তি নির্ভর একটি টেকসই ব্যবস্থাপনার মতো আমাদের একটি প্রশিক্ষণ যেগুলো আছে, সেগুলো নিয়েই আমরা কিন্তু দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পারি। তো প্রথমত দুর্যোগে আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয় সেগুলো আগে আমাদেরকে জানতে হবে। দুর্যোগে মানুষ বিভিন্ন সময় আহত হয়, তাহলে আহতদেরকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রাথমিক চিকিৎসার যে জ্ঞানটা রয়েছে, যে দক্ষতাটা রয়েছে, এরা যদি আমাদের যুব সম্প্রদায়কে আমরা প্রাথমিক চিকিৎসার দিকে যদি আমরা তাদেরকে একটু প্রশিক্ষণ দিতে পারি, তাহলে দেখা গেল যারা দুর্যোগকালীন সময় আহত হবে, ক্ষতিগ্রস্ত হবে, সেখানে তাৎক্ষণিকভাবে কিন্তু তাদেরকে সুরক্ষায় আমি মনে করি যে আমাদের যুব সম্প্রদায় সঠিক দায়িত্ব পালন করতে পারবে। এর জন্য প্রাথমিক চিকিৎসার প্রতি কিন্তু তাদের একটু দক্ষতা অর্জনে প্রশিক্ষণ প্রয়োজন হতে পারে। এবং আমাদের যে বিষয়গুলো, যে দুর্যোগের সময় আমাদের অনেক শিশু, মা বা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়, আটকে যায়, এই জন্য উদ্ধার কিভাবে করতে হবে, কেউ গাছে আটকে যেতে পারে, গাছের তলে পড়তে পারে, এই উদ্ধার করার যে কার্যক্রম, এই উদ্ধার কার্যক্রমটা করার কিছু আমাদের কৌশলগত দিক রয়েছে। এর প্রশিক্ষণগুলো যদি আমাদের যুব সম্প্রদায় সঠিকভাবে পায়, তাহলে আমাদের উদ্ধার কার্যটা অত্যন্ত সুন্দরভাবে আমি মনে করি যে তারা করতে পারবে। এবং এর জন্য কিছু যন্ত্রপাতি তাদের প্রয়োজন হতে পারে, সেগুলোও কিন্তু তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দিলে এই কাজটি সুন্দরভাবে হতে পারে। দুর্যোগ তো শুধু একরকম নয়, অনেক সময় অগ্নি সংযোগ হয়ে থাকে বিভিন্নভাবে। যে ঘটনাগুলো আমাদের দুর্যোগের আওতায় আসে, সেই ঘটনাগুলোকে প্রত্যেকটি মোকাবেলা করার জন্য বিশেষ বিশেষ যে প্রশিক্ষণ রয়েছে, অগ্নি নিবারণের ক্ষেত্রে আমাদের অনেক প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে এবং সে কলা কৌশলের প্রয়োজন রয়েছে। সেগুলো যদি আমরা তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা
আমাদের সমাজে যে প্রতিনিয়ত যে দুর্যোগের মুখোমুখি আমাদের লড়াই করতে হয়, সেই লড়াইয়ে আমাদের এই যুব সম্প্রদায় অগ্রণী ভূমিকা রাখতে পারে সৈনিক হিসেবে। এবং সেই সৈনিকের ভূমিকা আনতে গেলে তাদেরকে দক্ষ যোগ্যতার জন্য আমি মনে করি বিশেষ বিশেষ এই প্রশিক্ষণগুলো দিতে হবে। কেরাম কার্যক্রম কীভাবে চালাতে হবে, তার শৃঙ্খলা কী, তারপরে আমি আগেই বলেছি প্রাথমিক চিকিৎসা, উদ্ধার কার্য, এই যে বিভিন্ন নানামুখী দুর্যোগকালীন যে বিপদগুলো যে আমরা সম্মুখীন হই, সেগুলোকে চিহ্নিত করে সেই বিপদগুলো মোকাবেলা করতে গেলে কোন কোন দক্ষতাগুলো অর্জন করা প্রয়োজন, এই দক্ষতাগুলোর অর্জনের জন্য আমাদের যে নির্দিষ্ট কিছু প্রশিক্ষণ আমি অনিবার্য বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। ত্রাণ নির্ভর দুর্যোগ ব্যবস্থাপনা থেকে সরকার যেমন ঝুঁকি হ্রাস পদ্ধতির উপর গুরুত্ব দিচ্ছে, তেমনি জনগণও আর শুধু ত্রাণের অপেক্ষায় থাকে না। তারা চায় জলবদ্ধতা দূর হোক, অবকাঠামোগুলো ঘূর্ণিঝড় প্রতিরোধ বান্ধব হোক, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হোক, খাদ্য পানীয় জল কৃষিক্ষেত্র নিরাপদ হোক, নদী রক্ষা হোক, বাঁধের ব্যবস্থা হোক। আর এসব কিছুর জন্যই তাদের কথাগুলো যেন সামনে উঠে আসে। সেই আশার জায়গা থেকে তরুণ সমাজের প্রতি দেশের মানুষের নির্ভরশীলতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আমাদের দর্শক শ্রোতা এবং আমার পক্ষ থেকে আপনার কাছে জানতে চাওয়া, দুর্যোগকালীন সময় যুবদের অংশগ্রহণ কিভাবে কমিউনিটির জন্য সহায়ক হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে প্রত্যেকটি প্রশ্ন আমাদের দুর্যোগকালীন সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো এখানে চলে আসছে। দুর্যোগকালীন সময় খুব গুরুত্বপূর্ণ একটি সময় এবং খুব ঝুঁকিপূর্ণ একটি সময়। এই দুর্যোগকালীন সময়ে একমাত্র এই দুর্যোগ মোকাবেলায় আমাদের পদ্ধতিগতভাবে প্রশিক্ষণগতভাবে আমাদের যুব সম্প্রদায় বিভিন্নভাবে আমাদের এই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর জন্য তারা কাজ করতে পারে। দুর্যোগকালীন সময়ে দেখা গেল দুর্যোগ কিন্তু একেবারেই বলার সাথে সাথে আসে না, দুর্যোগ আসার আগেও কিন্তু বিভিন্ন সংকেত প্রচার হয় এবং দুর্যোগকালীন সময় করণীয় কী আছে এটা কিন্তু বিভিন্ন সময় আমাদের যে কমিউনিটিতে যে আমাদের যুবকরা সে কথাগুলো কিন্তু বলে আমাদের দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকটা কমাতে পারে। যেমন আমি মনে করি যে দুর্যোগকালীন সময়ে আমাদের যখন দুর্যোগ আসে অসচেতনতার কারণে আমাদের যে গ্রাম অঞ্চল বা বিভিন্ন জায়গায় যে অসচেতন মানুষ রয়েছে তারা অনেক সময় প্রয়োজনীয় অনেক জিনিসপত্র ফেলে বিভিন্ন জায়গায় দৌড়ায় এবং এই কখন যেতে হবে আমাদের যে দুর্যোগের যে আশ্রয় কেন্দ্রে সেগুলো তাদের অবগত তারা থাকে না। তো কখন আশ্রয় কেন্দ্রে যেতে হবে সেটাও যদি আমাদের যুবকরা বিভিন্নভাবে যদি তারা প্রশিক্ষণ নিয়ে সেভাবে এলাকার মানুষকে প্রশিক্ষণ দেয়, স্কুল কলেজ ধর্মীয় প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে তারা মাঝে মাঝে যদি এগুলো আলোচনা করে, তাহলে আমার মনে হয় যে দুর্যোগকালীন সময় আমাদের মানুষরা কিভাবে দুর্যোগ মোকাবেলা করবে, কিভাবে সচেতন হবে, সেগুলো আমাদের যুব সম্প্রদায় তারা সেটা করতে পারে। এবং দুর্যোগকালীন সময়ে আমাদের যেমন খাবারের একটা ঘাটতি থাকে, যে তাৎক্ষণিকভাবে খাবারগুলো আমাদের কোথা থেকে আসবে, আমাদের যুবকরা কিন্তু আমাদের স্থানীয় সরকার সহ বিভিন্ন পর্যায়ে আমাদের যে এনজিও প্রতিনিধিরা আছে, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের সাথে সমন্বয় সাধন করে দুর্যোগকালীন আমাদের মানুষদের যে খাদ্যের যে বিষয়টি, তারপর পানির যে বিষয়টি যাতে পেতে পারে, সেগুলো কিন্তু দুর্যোগকালীন সময় তারা তাদের অভিজ্ঞতাটা আগে সঞ্চার করে এবং সেভাবে সকলের সাথে আলোচনা করে দুর্যোগকালীন প্রস্তুতিগুলো কিন্তু তারা নিতে পারে। এবং দুর্যোগকালীন সময়ে বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের গবাদি পশু, আমাদের স্থানীয় কমিউনিটির বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়, কখন কীভাবে আসতে হবে, কোন পথ দিয়ে আসবে, কার কাছে কোন আশ্রয় কেন্দ্রটা কাছাকাছি, আমাদের যে প্রসূতি মায়েরা থাকে, শিশুরা থাকে, বিভিন্ন যে আমাদের ওটাকে কি বলে যে বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ, তাদের জন্য আমরা কি পরিকল্পনা করতে পারি, তাদেরকে কিভাবে আমরা আশ্রয় কেন্দ্রে আনতে পারি, এ সব কিছুই এক একটা এলাকা বেসিস আমি মনে করি যে আমাদের যে যুব সম্প্রদায় রয়েছে তার নির্দিষ্ট যে ক্যাচমেন্ট এরিয়া, সেই ক্যাচমেন্ট এরিয়ার ভিতরে টোটাল মানুষের একটি ডাটা কিন্তু তারা রাখতে পারে যে আমার এখানে কয়েকজন গর্ভবতী মা আছেন, কয়েকজন অসুস্থ আছেন, বৃদ্ধ আছেন, প্রতিবন্ধী আছেন। এই দুর্যোগকালীন সময় তাদেরকে যথাসময়ে উপযুক্ত সময়ে যদি আশ্রয় কেন্দ্রে আনতে পারে বা বিভিন্ন যে কৌশলগত দিকগুলো রয়েছে, একটা দুর্যোগ যখন হয় দুর্যোগের পূর্ব একটা প্রস্তুতি থাকে, দুর্যোগকালীন একটা প্রস্তুতি থাকে, দুর্যোগ পরবর্তী একটা প্রস্তুতি থাকে, এগুলো যদি আমাদের যুবক সম্প্রদায় অত্যন্ত সুনিপুণভাবে এই যে দুর্যোগের পর্যায়গুলো বিবেচনা করে তাদের করণীয়গুলো এভাবে যদি পদ্ধতিগতভাবে নির্ধারণ করে, তাহলে আমি মনে হয় যে আমাদের এই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমবে এবং এটা একমাত্র এই যুব সম্প্রদায়ের পক্ষে সম্ভব। কারণ তাদের এই বয়সটা, এই সময়টা উদ্যম, উদ্দীপনা
এবং তারা, আমি আগেই বলেছি যে তারা আমাদের যুবক বা তরুণ মানে কিন্তু আমাদের অহংকার, তরুণ মানে আমাদের শক্তি। এই শক্তিটাকে শুধুমাত্র পদ্ধতিগতভাবে ব্যবহার করলেই এই শক্তি কিন্তু আমাদেরকে রক্ষা করতে পারবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগ ও ডিজাস্টার রেসপন্স ডিপার্টমেন্ট কর্তৃক বাস্তবায়নাধীন IFRC সাপোর্টের আমাদের একটি শ্রোতার কল চলে এসেছে। আমরা কলটিতে চলে যাব। আপনার নাম পরিচয় বলবেন এবং আপনি কি প্রশ্ন করতে চান সেটি বলবেন। দুঃখিত, আপনার প্রশ্নটি বোঝা যাচ্ছে না। আপনি একটু নেটওয়ার্কের কাছাকাছি এসে কলটি করুন। যাই হোক, দুঃখিত আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান আরো একটি কল চলে এসেছে, আমরা কলটিতে চলে যাব। হ্যাঁ বলুন, আপনার নাম পরিচয় ঠিকানা বলুন এবং আপনার প্রশ্নটি বলুন। দুঃখিত, আপনার প্রশ্নটি একদমই বোঝা যাচ্ছে। আপনি কোত্থেকে প্রশ্নটা করছেন জানি না, তবে আপনার নেটওয়ার্কে হয়তো একটু সমস্যা আছে, যার কারণে আমরা প্রশ্নটি বুঝতে পারছি না, আপনার কথা তেমন বোঝা যাচ্ছে না। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা 01812024474 এই নাম্বারে কল করে দুর্যোগ ঝুঁকি হ্রাসে যুব সম্প্রদায় ভূমিকা ও যুব সমাজকে দুর্যোগ মোকাবেলায় সক্রিয়করণ, দুর্যোগকালীন সময়ে যুবকদের অংশগ্রহণ, দুর্যোগ ব্যবস্থাপনায়, দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের ভূমিকা ইত্যাদি বিষয়ে অতিথিকে প্রশ্ন করতে পারেন। আর যারা ফেসবুকে যোগ দিতে চান তারা লগ ইন করুন www.facebook.com/রেডিও সুন্দরবন অফিসিয়াল, অথবা ফেসবুকে গিয়ে আমাদের আইডি রেডিও সুন্দরবন লিখে সার্চ করতে পারেন। আবারও ফিরছি মূল আলোচনায়। দুর্যোগের ঝুঁকি কমাতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতেই হবে, কারণ তরুণ প্রজন্মের কাছ থেকেই মিলবে নতুন নতুন পরিকল্পনা। তরুণ প্রজন্মের সম্পৃক্ততা দুর্যোগ ব্যবস্থাপনা অঙ্গনেও যেন অপার সম্ভাবনা নিয়ে এসেছে। তাই দেশের দুর্যোগ পরিস্থিতির মাঝেও স্বীকার করতেই হবে, দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি হচ্ছে। বেড়েছে জনসাধারণের মধ্যে সচেতনতা। তরুণ প্রজন্মের অংশগ্রহণে দুর্যোগ ব্যবস্থাপনায় কৌশলগত ধারণা পরিবর্তন করে নতুন ধারার সৃষ্টি দুর্যোগ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে। আপনি আমাদের বলবেন, তরুণ নেতৃত্ব দুর্যোগ ব্যবস্থায় কি ধরনের ইতিবাচক প্রভাব বা পরিবর্তন আনতে পারে? ধন্যবাদ। আচ্ছা, আমরা তো বারবারই আমরা একটি বিষয়ে আজকে আমরা আলোচনা করছি যে কোনো যুগান্তর, কোনো পরিবর্তন যুগে যুগে সাধিত হয়েছে কিন্তু তরুণদের দ্বারা। তরুণদের অংশগ্রহণ ছাড়া ইতিহাসের প্রেক্ষাপটে কখনোই আমরা লক্ষ্য করিনি যে কোনো পরিবর্তন, কোনো যুগান্তর বা যাই কিছু হোক, একটা কিছুর বিবর্তন সাধিত হতে গেলেই তরুণ প্রজন্মের সেখানে প্রয়োজন আছে বলে আমি মনে করি। তো এক্ষেত্রে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণ প্রজন্মের দ্বারা কিভাবে ইতিবাচক পরিবর্তন আনতে পারে তারা, সে বিষয়ে আজকে আমাকে বলতে বলা হয়েছে। তো তরুণ প্রজন্ম খুব সুন্দরভাবে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা যেটা, সেই ক্ষেত্রে তারা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেই ইতিবাচক পরিবর্তন আনতে পারে। যেমন তারা এখন বর্তমান প্রযুক্তির সাথে কিন্তু আমাদের তরুণ প্রজন্ম অতপ্রতভাবে মিশে আছে। তারা প্রযুক্তিগতভাবে বিভিন্ন আমাদের যে দুর্যোগের যে কথাগুলো, দুর্যোগের ঝুঁকি হ্রাস বা করণীয়, এই বিভিন্ন বিষয়গুলো কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করতে পারে, মোবাইল অ্যাপসের মাধ্যমে উপস্থাপন করতে পারে, GIS এর মাধ্যমে তারাও কিন্তু এই বিষয়গুলো তথ্য সংগ্রহ প্রচার করতে পারে। এভাবে যদি তরুণ প্রজন্ম আমাদের দুর্যোগের কথাগুলো আমাদের
ক্ষতির কথাগুলো, আমাদের এলাকার যে সমস্যাগুলো, সংকটগুলো যদি তারা প্রযুক্তিগতভাবে যদি উপস্থাপন করে, তাহলে আমার মনে হয় যে একটা ইতিবাচক পরিবর্তন এখানে আনতে পারে। তারপরে তারা কিন্তু আমাদের এলাকায় সচেতনতা বৃদ্ধি, আমি আগেও বলেছি যে মানুষকে কিন্তু যদি ক্ষয়ক্ষতি যে কোনো বিষয়ের উপরে যদি মানুষ সচেতন থাকে, মানুষ যদি একটু বুঝতে পারে, তাহলে অন্তত ক্ষয়ক্ষতিটা কমাতে পারে। আমরা কিন্তু দুর্যোগকে আমরা থামাতে পারি না, দুর্যোগকে আমরা বন্ধ করতে পারি না, কিন্তু আমরা যদি একটু সচেতন থাকি, তাহলে আমাদের যে ক্ষয়ক্ষতির যে পরিমাণটা সেটা কিন্তু আমরা বহুল অংশে কমাতে পারি। সেক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নেই। তাই সমাজে, কমিউনিটিতে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের যদি তরুণ সমাজ এভাবে এই সচেতনতা বৃদ্ধিতে তারা যদি একটু কাজ করে, আত্মনিয়োগ করে, তাহলে আমি মনে করি যে এক্ষেত্রে দুর্যোগের ক্ষয়ক্ষতি বা দুর্যোগ প্রশমনে ইতিবাচক একটি ভূমিকা আসতে পারে। তারপরে আমরা লক্ষ্য করতে পারি যে তাদের নবীন এবং উদ্ভাবনী চিন্তা চেতনা। যুগ কিন্তু কখনো একভাবে বসে নেই। আগে আমরা একসময় একরকম জীবনযাপন করেছি, যত দিনের সময়ের পালাবদল আসছে, আমি মনে করি তত বেশি কিন্তু বিভিন্ন দিক দিয়ে গবেষণামূলক ফলে এবং উদ্ভাবনী চিন্তা চেতনার দ্বারা আমরা কিন্তু অনেক কিছুই কিন্তু আমরা আবিষ্কার করেছি, অনেক ক্ষয়ক্ষতি কমাতে আমরা শিখেছি। আর আমাদের যেহেতু বাঙালি, এটা বীরের জাতি, আমরা কখনো থেমে থাকতে জানি না। সেক্ষেত্রে আমাদের তরুণ সমাজ যদি তাদের সৃজনশীল চিন্তা চেতনা এবং উদ্ভাবনী শক্তি ব্যবহার করে, অনেক কিছুই কিন্তু আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। আমাদের একার পক্ষে যেমন কোনো যুদ্ধ করা সম্ভব নয়, তেমনি কিন্তু আমাদের সমন্বয়, তরুণ সমাজ তারা এই দুর্যোগ প্রশমনে কোন কোন জায়গায় সমন্বয় করে আমরা দুর্যোগ প্রশমনে আমরা কাজ করতে পারি, ক্ষয়ক্ষতি কমাতে পারি, দুর্যোগ বিষয়ে আমরা এলাকার উন্নয়নে, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে কোন কোন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারি, কোন কোন ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারি, সরকারের এবং বেসরকারিভাবে যে প্রতিষ্ঠানগুলো আছে, স্থানীয় সামাজিক সাংস্কৃতিক যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের সকলের সাথে সমন্বয় সাধন করে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবং যুব সমাজ তাদের নিজস্ব অংশীদারিত্বের ভিত্তিতে আমি মনে করি যে ইতিবাচক ভূমিকায় তারা রাখতে পারে। আমাদের আরেকটি কল চলে এসেছে আমাদের শ্রোতাদের পক্ষ থেকে, আমরা কলটিতে চলে যাব সোজা। আপনার নাম, পরিচয় সহ আপনার প্রশ্নটি করুন। আপনার প্রশ্নটি বলুন, আমাদের সম্মানীয় অতিথি আপনার প্রশ্নটির উত্তর দেবেন। প্রশ্নটি আবার একটু বলুন। শ্রোতা বন্ধুকে এই অনুষ্ঠানের মাধ্যমে অভিনন্দন জানাই। আসলে ঘূর্ণিঝড়ের আগে আমরা সুরক্ষিত থাকার জন্য আমরা বিভিন্ন রকম প্রস্তুতি নিতে পারি, কিন্তু সুরক্ষিত আমরা থাকবো কি থাকবো না আমরা প্রস্তুতি নিতে পারি, আমরা সতর্ক থাকতে পারি, কিন্তু আমরা শতভাগ কিন্তু কেউ নিশ্চিত বলতে পারি না যে আমরা সুরক্ষিত আছি বা সুরক্ষিত থাকবো। ঘূর্ণিঝড়ের আগে ঘূর্ণিঝড়ের যে প্রচার সংকেতগুলো বিভিন্ন কমিউনিটির মাধ্যমে হয়ে থাকে, আপনি প্রতিনিয়ত যদি সেগুলো লক্ষ্য করেন, তাহলে কোন সংকেত কোন পর্যায়ে পর্যন্ত গেলে আমাদের করণীয় কি, কখন ঘূর্ণিঝড় কেন্দ্রে যেতে হয়, সেটা যদি সময় মতো সেই সংকেত অনুযায়ী আপনি সেই নির্দেশনা মোতাবেক যদি আপনি যত সময় ঘূর্ণিঝড়ে যান, আপনার যে বাড়ির যে সহায় সম্পদের যে জিনিসগুলো রয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র, সেগুলো যদি আপনি যেভাবে আমাদের যে সতর্কতা সংকেত অনুযায়ী বলে দেওয়া হয় যে আপনার প্রয়োজনীয় কাগজপত্র আপনি সুরক্ষা দেন, আপনি সেগুলো সংরক্ষিত রেখে আপনি কাছে করে যখন ঘূর্ণিঝড় কেন্দ্রে যাবেন, সাইক্লোন সেন্টারে যাবেন, আপনি সেগুলো নিয়ে যেতে পারেন। আপনি গবাদি পশু যেগুলো তাদেরকে যদি আপনি অনেকে বেঁধে রেখে চলে যায়, আপনি গবাদি পশুগুলোকে যত সম্ভব উচ্চ স্থানে আপনি গলার দড়ি কেটে দিয়ে সেখানে রাখতে পারেন, যাতে তারা তাদের মতো আশ্রয় খুঁজতে পারে। তবে আমরা যতদূর সম্ভব পারবো তাদেরকে আমরা উঁচু স্থানে নিয়ে যাব, যাতে যদি জলোচ্ছ্বাস হয়, কোনো কিছু হয়, সেগুলো তাদের ক্ষয়ক্ষতি একটু কমতে পারে। এমনি করে আপনার ঘরটা কতটা মজবুত রয়েছে, আপনি সময় মতো যদি তার প্রয়োজনীয় জায়গাগুলো শক্ত করার জন্য আপনার সাধ্য মতো যদি আপনি কিছু আমাদের যে আমরা বেঁধে থাকি, টান বেঁধে থাকি, বিভিন্নভাবে ঘরগুলো বাঁধার আগে আমরা ভিটা উঁচু করে বাঁধি, একটু শক্ত খুঁটি এবং সাধ্য মতো যতদূর সম্ভব আমরা সেগুলোকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা মনে করি যে ঘূর্ণিঝড় আমাদের যেভাবে ক্ষতি করার কথা ছিল তার থেকে সচেতন হলে, একটু সতর্ক থাকলে
ক্ষতি একটু কমলেও কমবে। আপনি যথাসময়ে আপনাকে যথা পদক্ষেপটি গ্রহণ করতে হবে, এটাই আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমার আপনার জন্য বার্তা। ধন্যবাদ। উদ্ভাবন, অ্যাডভোকেসি এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলনকে সময় উপযোগী রূপান্তরিত করার জন্য আমাদের আরো একটি কল চলে এসেছে শ্রোতাদের পক্ষ থেকে। আমরা কলিতে চলে যাব। আপনার নাম, পরিচয় এবং আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, বলুন আপনার প্রশ্নটি। আমরা সকলেই জানি সুন্দরবন আমাদের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। কিভাবে সুন্দরবন আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে, এটা যদি একটু শ্রোতাদের কাছে জানতে পারতাম। ধন্যবাদ। কিভাবে রক্ষা করতে হবে? আমরা প্রশ্নটা হয়তো পেয়ে গেছি যে সুন্দরবন আমাদেরকে সুরক্ষা দেয়, এটা কিভাবে, এটা আমাদের শ্রোতা বন্ধু জানতে চেয়েছেন। তো সুন্দরবনটা আমাদের একটা ঠিকানা, আন্তর্জাতিক পরিচয় বহন করে, যে আমাদের মায়ের মতো করে সুন্দরবন আমাদের আগলে রেখেছে। এই বিষয়টা আমি মনে করি যে আমরা যারা উপকূল অঞ্চলে বসবাস করি তারা আমরা অনেকে এটা সচেতন। প্রশ্নটি যিনি করেছেন আমি মনে হয় উত্তরটিও তার জানা আছে যে সুন্দরবন আমাদের বিশেষ করে এই উপকূলীয় অঞ্চলে আমাদের সকলের প্রাণ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা যখন দুর্যোগ আসে, দুর্যোগের যে গতি, দুর্যোগ যেভাবে আমাদের গতি প্রবাহ নিয়ে আসার কথা থাকে, এই সুন্দরবন সেই গতি প্রবাহ রোধ করে সুন্দরবন মানুষের এই উপকূলীয় অঞ্চলের এই গতিকে নিজের বুকে ধারণ করে, নিজে সেই গতিটাকে বুকে ধারণ করে উপকূলবাসীকে কিন্তু সুন্দরবন সুরক্ষা দিয়ে থাকে। তো এমনিভাবে সুন্দরবন শুধু আমাদের সুরক্ষা দেয় তা নয়, সুন্দরবন আমাদের সারা পৃথিবীতে আমাদের উপকূলবাসীকে আমি মনে করি যে একটি পরিচয় দান করেছে। সপ্তাচার্যের দেশ হিসেবে সুন্দরবন কিন্তু আমাদের পরিচয় দিয়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে আমি মনে করি যে একটু নতুন মাত্রা দান করেছে। সুন্দরবন আমাদের মা মাটিকে রক্ষা করেছে, এই জন্য সুন্দরবনের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা মানুষরাই কিন্তু আমাদের সুন্দরবন, আমাদের এলাকার যে পরিবেশ রক্ষার জন্য গাছপালা, সেগুলোর প্রতি আমরা যত্নবান থাকি না। এই জায়গাগুলোকে আমাদের যত্নবান হতে হবে, সুন্দরবনকে সুরক্ষা দিতে হবে। সুন্দরবন শুধু আমাদের সুরক্ষা দেবে না, সুন্দরবনকেও কিন্তু আমাদের সুরক্ষা দিতে হবে। আমি আমাদের শ্রোতা বন্ধু প্রশ্নের মাধ্যমে আমি আমাদের উপকূলবাসীর সকল মানুষের কাছে উদারত আহ্বান রাখতে চাই যে আমাদের প্রকৃতির বন্ধু সুন্দরবন এবং আশেপাশের গাছপালা, প্রকৃতির এই বিভিন্ন যে অবদানগুলো রয়েছে আমাদের জীবন রক্ষার জন্য, তাদেরকেও কিন্তু আমাদের সদয় হয়ে সুরক্ষা করতে হবে, এই আহ্বান সবাই দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। তরুণরা প্রায় তাদের শক্তি, প্রযুক্তিগত পারদর্শিতা এবং নতুন নতুন দৃষ্টিভঙ্গি দ্বারা চালিত দুর্যোগ সারাদান প্রচেষ্টার অগ্রভাগে থাকে। মুহূর্তের মধ্যে প্রযুক্তিলব্ধ জ্ঞান ব্যবহার করে অর্থ সহায়তা থেকে শুরু করে সারাদানে প্রয়োজনীয় বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, রান্না খাবার, শুকনা খাবার, নৌকা, স্পিডবোট, জ্বালানি তেল, তেলের খরচ, ত্রাণবাহী ট্রাক থেকে শুরু করে সবকিছুই স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে করেছে। আপনি কি মনে করেন যে দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনায় যুবদের মতামত গ্রহণ করা হয়, কেন বা কেন নয়? দুর্যোগ মোকাবেলা করতে গেলে আমাদের যে যুবক সম্প্রদায় রয়েছে তাদের মতামত গ্রহণ করা উচিত, এবং তাদের সাথে আমাদের যারা অভিজ্ঞ মহল রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি রয়েছে, আমি মনে করি তাদের সকলকে আলোচনার মাধ্যমে একটি সমন্বিত সিদ্ধান্ত যদি হয়, তাহলে কোনো কার্যক্রমে বা কোনো সিদ্ধান্ত গ্রহণে আমি মনে করি যে আমাদের যে গ্যাপটা পড়ে, যে একটা পার্থক্য তৈরি হয়, মত পার্থক্য, সেই পার্থক্যটি আমি মনে হয় যে হবে না। এই জন্য যুবকদের পরিকল্পনা, যুবকদের মতামত আমি বলবো যে গ্রহণ করা উচিত। ধন্যবাদ আপনাকে। বর্তমান যুগে প্রযুক্তি মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষ করে তথ্য আদান প্রদান ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে। প্রযুক্তির প্রসার এবং স্মার্টফোন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সহজলভ্যতার ফলে যুব সমাজ একটি শক্তিশালী তথ্যবাহক ও সমাজ পরিবর্তনের অগ্রদূত হিসেবে আত্মপ্রকাশ করছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও যুবকদের সক্রিয় অংশগ্রহণ প্রযুক্তির মাধ্যমে আরও ফলপ্রসূ হতে পারে। এই প্রেক্ষাপটে আমাদের প্রশ্ন, প্রযুক্তি ব্যবহারে যুবকরা কিভাবে দুর্যোগ সচেতনতায় ভূমিকা রাখতে পারে?
খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এখন আমরা যে যুগে বসবাস করছি সে যুগ, সে সময়টা প্রযুক্তি নির্ভর। আর এই প্রযুক্তির সদ্ব্যবহার করার একমাত্র শক্তি রয়েছে আমাদের যুব সম্প্রদায়ের। আর যুব সম্প্রদায়ের তারা শক্তির ধারক ও বাহক। এই প্রযুক্তিটা আমাদের যেমন একটি শক্তি, যুব সম্প্রদায় আমাদের একটি শক্তি। প্রযুক্তি শক্তির সাথে যুব শক্তির মহামিলনে আমি মনে করি যে আমাদের দুর্যোগ প্রশমনে একটি ইতিবাচক ভূমিকা থাকবে এবং তারা সেটা আমূল পরিবর্তন করতে পারবে। তাই প্রযুক্তিকে যুব সম্প্রদায়ের হাতে তুলে দিতে হবে এবং যুব সম্প্রদায়কে নির্দিষ্ট দায়িত্ব কর্তব্যে যাতে তারা পারদর্শী হয়, সেজন্য তাদের প্রয়োজনীয় যে শিক্ষা, প্রয়োজনীয় দায়িত্ববোধ, কর্তব্যবোধ এ সম্পর্কে তাদেরকে প্রশিক্ষিত করে এই প্রযুক্তি যদি তাদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে প্রযুক্তির শক্তি আর যুব শক্তি মিলেই আমি মনে করি যে আমাদের দুর্যোগ প্রশমন সহ এই উপকূল অঞ্চলের বিভিন্ন কাজে সুন্দর একটি পরিবেশ তৈরি হবে এবং জনকল্যাণমুখী কার্যক্রম হবে বলে আমি আশা করি। ধন্যবাদ আপনাকে অসাধারণ একটি উত্তর দেওয়ার জন্য। আপনারা শুনছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও ডিজাস্টার রেসপন্স ডিপার্টমেন্ট কর্তৃক বাস্তবায়নাধীন IFRC সাপোর্টেড সাইক্লোন রেসপন্স অপারেশন প্রকল্পের সহযোগিতায় ফোন ইন লাইভ রেডিও শো হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে। প্রচারিত হচ্ছে রেডিও সুন্দরবন 98.8 FM থেকে। আজ আমরা আলোচনা করছি ঘূর্ণিঝড় মোকাবেলায় তরুণ প্রজন্ম ও স্বেচ্ছাসেবীদের ভূমিকা। আমাদের আরো একটি কল চলে এসেছে আমাদের শ্রোতাদের পক্ষ থেকে, আমরা কলটিতে চলে যাব। আপনার নাম পরিচয় জানিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি রূপা বাওয়ারি পানখালী ইউনিয়ন থেকে বলছিলাম। আমার যে প্রশ্নটি রয়েছে যে বৃক্ষরোপণ যেসব প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা কমাতে কতটুকু ভূমিকা পালন করে বা কিভাবে ভূমিকা পালন করে সেটা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ। আমি আমাদের শ্রোতা বন্ধুর প্রশ্নটি শুনেছি। কথাটি একটু আগেও যদিও আমরা বলেছি, আপনি লক্ষ্য করলে সে কথার ভিতরেই পেয়ে যাবেন। বৃক্ষরোপণ আমাদের দুর্যোগ প্রশমনে, দুর্যোগের ক্ষয়ক্ষতি যেটা কমাতে তার ভূমিকা অনবদ্য, অপরিসীম, আমি এই কথা বলতে চাই। কারণ আমরা আমাদের যে ঘরবাড়িতে উপকূল অঞ্চলে আমরা বসবাস করি, এই ঘরবাড়ি কিন্তু আসলে টেকসই নয়। এই টেকসই ঘরবাড়ি না থাকার পরেও কিন্তু আমরা অনেক দুর্যোগ দেখেছি, যে ঘরবাড়ি টিকবে না সেটা টিকে আছে। এই টিকিয়ে রেখেছে হচ্ছে আমাদের বৃক্ষ। আমাদের বাড়ির আশেপাশে যে বৃক্ষ আছে, ওই সুন্দরবনের মতো তারাও কিন্তু ভূমিকা পালন করছে, যে ঝড়ের যে গতিবেগ তারা প্রতিরোধ করছে। তাই এবং সেই প্রতিরোধের কারণে আমাদের ঘরবাড়িতে যে বায়ু প্রবাহ, বাতাসের যে প্রবাহ, যে দমকা হাওয়া, সেটা কিন্তু যতটা লাগার কথা ততটা না লাগার কারণে আমাদের সেই নড়বড়ে অনুপযোগী ঘরবাড়িও কিন্তু টিকে যায়। এই জন্য বৃক্ষের ভূমিকা তো আমি মনে করি অপরিসীম। তবে হ্যাঁ, কোন কোন বৃক্ষ আমাদের বাড়ির আঙিনায় লাগানো প্রয়োজন সেটাও আমাদের সতর্ক থাকতে হবে। আপনি যদি যে অন্যান্য যে বৃক্ষ লাগান, যে বৃক্ষগুলো ডাল ভেঙে যেতে পারে, যে ভঙ্গুর বৃক্ষ যেগুলো সহজে ভেঙে যায়, সেগুলো কিন্তু দুর্ঘটনা ঘটাতে পারে, আপনার ঘরের উপরে পড়ে বা কোনো মানুষের গায়ে লেগে পড়ে দুর্ঘটনা ঘটাতে পারে। এই জন্য আমাদের বাড়ির যে আঙিনা, সে আঙিনায় আমাদের খেজুর গাছ, কলা গাছ জাতীয় এবং যে ইউক্যালিপটাস গাছ যেগুলো সহজে ভাঙে না, এই ধরনের যে বৃক্ষগুলো বাড়ির চারিপাশে লাগাতে হবে। এবং বর্ষা মৌসুমে যখন বৃক্ষরোপণ, সে সময় আমি মনে করি আমাদের রাস্তাঘাট সহ এলাকার সার্বিক জায়গায় এই বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে আমি যদি এলাকায় যদি বৃক্ষ রোপণ করা হয়, তাহলে আমাদের শুধু দুর্যোগ থেকে রক্ষা করবে তা নয়, আমরা যে জীবনটাকে আমরা ধরে রেখেছি অক্সিজেনের মাধ্যমে, সে এখন বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে অক্সিজেন কিন্তু দিনে দিনে কিন্তু অক্সিজেনের ঘাটতি পড়ে কার্বন ডাইঅক্সাইড সহ প্রয়োজনীয় যে গ্যাস, যেগুলো অপ্রয়োজনীয় গ্যাস, সে অপ্রয়োজনীয় গ্যাসের মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে, যে কারণে আমাদের প্রকৃতি বিরূপ হচ্ছে এবং বিভিন্ন ধরনের দুর্যোগ আসছে। সকল ক্ষেত্রে আমি মনে করি যে গ্রিন হাউস প্রতিক্রিয়া, এই বিভিন্ন যে বায়ুমণ্ডলের যে পরিস্থিতি, সেই বায়ুমণ্ডলের পরিবেশ পরিস্থিতি বিরূপ, এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে এবং আপনার সার্বিকভাবে সুরক্ষা দিতে বৃক্ষের কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। তো এই জন্য বৃক্ষরোপণ আমি মনে করি যে খুবই অপরিসীম এবং অনবদ্য, এটা আমি আগেই বলেছি। ধন্যবাদ আপনাকে।
আজ আমরা আলোচনা করছি ঘূর্ণিঝড় মোকাবেলায় তরুণ প্রজন্ম ও স্বেচ্ছাসেবীদের ভূমিকা, তাদের সচেতনতা বৃদ্ধি, প্রস্তুতি ও পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি CEA টিমের তত্ত্বাবধানে। আমাদের আজকের ফোন ইন লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাবু প্রসেনজিৎ রায়, CPP টিম লিডার, কামারখোলা ইউনিয়ন ব্যাপক, খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা 01812024474 এই নম্বরে কল করে দুর্যোগ ঝুঁকি হ্রাসে যুব সম্প্রদায়ের ভূমিকা, যুব সমাজকে দুর্যোগ মোকাবেলায় সক্রিয়করণ, দুর্যোগকালীন সময়ে যুবদের অংশগ্রহণ, দুর্যোগ ব্যবস্থাপনায় দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের ভূমিকা ইত্যাদি বিষয়ে আমাদের অতিথিকে প্রশ্ন করতে পারেন। আর যারা ফেসবুকে যোগ দিতে চান তারা লগ ইন করুন www.facebook.com/রেডিও অথবা ফেসবুকে গিয়ে বাংলায় রেডিও সুন্দরবন লিখে সার্চ করুন। ফিরে এসে যাক মূল আলোচনায়। স্বেচ্ছাসেবা একটি সমাজের অগ্রগতির ভিত্তি, যেখানে ব্যক্তি নিজ উদ্যোগে সমাজ কল্যাণে কাজ করে। কিন্তু এই স্বতঃস্ফূর্ত উদ্যোগের পেছনে যদি দক্ষ নেতৃত্ব না থাকে, তবে সেই প্রচেষ্টা অনেক সময় কাঙ্ক্ষিত ফল দেয় না। কার্যকর নেতৃত্ব কেবল কাজের পরিচালনা নয়, বরং স্বেচ্ছাসেবকদের উৎসাহ দেয়, সংকট মোকাবেলা করা এবং দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এই নেতৃত্ব গড়ে তোলার পথে রয়েছে কিছু বাস্তব ও কঠিন চ্যালেঞ্জ। বাস্তবতার নিরিখে স্বেচ্ছাসেবকদের কার্যকর নেতৃত্বে কি কি চ্যালেঞ্জ থাকে? স্বেচ্ছাসেবকদের যে কার্যকর নেতৃত্ব, সেক্ষেত্রে আমি মনে করি অনেক চ্যালেঞ্জ রয়েছে। কারণ স্বেচ্ছাসেবায় যারা যান, নিশ্চয়ই তারা নিজেদের আত্মস্বার্থের জন্য কিন্তু কোনো কিছু তারা করতে যান না। তারা একটি সুন্দর মানসিকতা নিয়েই স্বেচ্ছাসেবার উদ্দেশ্যে কাজ করতে যান। কাজ করতে যেও কিন্তু মানুষের কল্যাণে কাজ করতে যেও তারা নানামুখী সমস্যা সংকটের ভিতরে পড়েন। প্রথমত আমি মনে করি স্বেচ্ছাসেবকদের জন্য প্রয়োজন হচ্ছে যোগ্য নেতৃত্ব। যোগ্য নেতৃত্ব যদি সৃষ্টি না হয়, তাহলে স্বেচ্ছাসেবার মানসিকতা থাকলেও নেতৃত্বের অভাবে, যোগ্য সিদ্ধান্তের অভাবে তারা কিন্তু সেই নিজেদের যে দক্ষতা, যোগ্যতাকে কাজে লাগাতে পারেন না। এই জন্য আমি মনে করি যোগ্য নেতৃত্বের ভীষণ প্রয়োজন আছে। এবং আরও কিছু বিষয় রয়েছে, যেমন স্বেচ্ছাসেবকদেরকে আমরা কিন্তু কোনো ক্ষেত্রে তাদেরকে আমরা অবমূল্যায়নও করে থাকি। এর জন্য তারা মানসিক শক্তি হারিয়ে ফেলেন। সেক্ষেত্রে একটু সংকট, স্বেচ্ছাসেবায় কাজ করে সারাদিন মানুষের কাজ করলাম, মানুষের কথা ভাবলাম, ভাবার একটা সময় যে যদি উচিত যে যারা স্বেচ্ছাসেবায় কাজ করবেন তাদের উদ্দীপনা বৃদ্ধি, উৎসাহ বৃদ্ধিতে আমরা এমন কোনো কাজ করব না যেটা বাধাগ্রস্ত হয়। এই দিকগুলো আমাদের খেয়াল রাখা উচিত। এবং আরেকটি বিষয় রয়েছে যে প্রশিক্ষণ ও দক্ষতার উন্নয়নের মাধ্যমেও আমরা স্বেচ্ছাসেবকদের যদি গড়ে না তুলি, তার স্বেচ্ছাসেবা আছে কিন্তু দক্ষতা নেই, অভিজ্ঞতা নেই। স্বেচ্ছাসেবার মানসিকতা থাকার পরও সে নিজে দক্ষ না হওয়ার কারণে তার সে স্বেচ্ছাশ্রমটি কিন্তু বৃথা হয়ে যায়। স্বেচ্ছাসেবার যে মানসিকতা, স্বেচ্ছাসেবার যে উদ্দেশ্য ও লক্ষ্য থাকে, সেটা কিন্তু ব্যাহত হয়ে যায়। এই নানান দিকগুলো রয়েছে। তারপরে রয়েছে যে দায়িত্বের একটা সুষম বন্টন থাকে। যার ভিতরে যে দায়িত্ব দেওয়া উচিত, এই দায়িত্বে স্বেচ্ছাসেবায় দিলে সে ভালো করতে পারবে। এই সুষম বন্টন এবং যোগাযোগ, এই বিভিন্ন ক্ষেত্রগুলোকে সুন্দরভাবে কিন্তু পরিচালনার অভাবেই স্বেচ্ছাসেবকরা অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়ে থাকেন এবং চ্যালেঞ্জের মুখে পড়ে থাকেন বলে আমি মনে করি। আরও স্থান কাল পাত্র ভেদে আরও বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। সেগুলোকে যোগ্য নেতৃত্বে যিনি থাকেন, তিনি যদি দক্ষযোগ্য হন, তাহলে তাৎক্ষণিকভাবে কিন্তু সেগুলো সিদ্ধান্ত নেওয়ার যে একটা যোগ্যতা, যে আমি এখনই সংকটে পড়েছি, এক্ষেত্রে আমি মিটিং করব, নির্দেশনা নিয়ে আসবো, কি আমাকে কি বলে দেবে, তারপর আমি চলবো। জরুরি অবস্থার ক্ষেত্রে তখন কিন্তু এইগুলোকে আর আমি মনে করি যে সময় থাকে না। সেক্ষেত্রে একজন স্বেচ্ছাসেবককে তার নিজস্ব দক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতার আলোকে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। এই জায়গাগুলো যদি কোনো সময় গ্যাপ থেকে যায়, এই জায়গাগুলো যদি সংকট থেকে যায়, তাহলে স্বেচ্ছাসেবকরা কিন্তু এমনিভাবে নানান চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকেন বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। স্বেচ্ছাসেবা কথাটির সঙ্গে মানুষের সমাজ এবং দেশের এক গভীর সম্পর্ক রয়েছে। আর সেই স্বেচ্ছাসেবাকেই তরুণ প্রজন্ম উদ্দীপনার সঙ্গে গ্রহণ করেছে। তারা তাদের স্বেচ্ছাসেবার ব্রত নিয়ে পৌঁছে যাচ্ছে মানুষের দোরগোড়ায়। আগে দেশি বিদেশি অল্প কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে সীমিত সংখ্যক স্বেচ্ছাসেবকদের দেখা মিললেও
বর্তমানে দেশের তরুণরা বিভিন্ন প্রতিষ্ঠিত সংগঠনের পাশাপাশি নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করেছে। এর মাধ্যমে তারা সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে একসঙ্গে হয়ে কাজ করছে। এসডিসি বাস্তবায়নের সরকারি উদ্যোগে পাশাপাশি স্বেচ্ছাসেবী উদ্যোগগুলো বেশ বড় ভূমিকা পালন করছে। আমরা আপনার কাছে জানতে চাই, দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের অবদান কতটুকু? ধন্যবাদ আপনাকে। আপনি আসলে স্বেচ্ছাসেবা নিয়ে কথা বলছিলেন এবং স্বেচ্ছাসেবকদের দুর্যোগ পরবর্তী অবদান কতটুকু সে বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন। আসলে সেবা আমি মনে করি একটা মহৎ বিষয়। এটাকে মূল্যায়ন করার মতো ভাষা হয়তো আমি আপনাকে বলতে পারবো না। যিনি স্বেচ্ছাসেবায় আসেন তিনি যে কতটা মহৎ মানসিকতা নিয়ে আসেন সেটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, দুর্যোগ পরবর্তী স্বেচ্ছাসেবকদের ভূমিকা শেষ নেই। তারা সীমাহীন ভূমিকা রেখে থাকেন দুর্যোগ পরবর্তী। কারণ যখন একটি এলাকায় দুর্যোগ হয়, এই দুর্যোগের ক্ষতিগুলো কিন্তু দেখা যায় দুর্যোগের পরে। কোথাও গাছ পড়ে আছে, কোথাও একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও কারো গরু মারা গেছে, কোথাও কারো বাড়ির পথ আটকে গেছে, কোথাও একজন আটকে আছে, এখনো আধা জীবিত রয়েছে। এই সার্বিক বিষয়ে অতি দ্রুত যদি কাজ করা না হয় তাহলে ক্ষয়ক্ষতি দুর্যোগের পরেও হয়ে যায়। যে মানুষটি বেঁচে আছে এখনো, অথচ গাছ চাপা পড়েছে, তাৎক্ষণিক যদি গাছটাকে না সরানো হয় তার 2-5-10 মিনিটের ভিতরে উনি মারা যেতে পারে। তাই এই দুর্যোগ পরবর্তী এই সময়টা খুব একটি গুরুত্বপূর্ণ সময়। এই গুরুত্বপূর্ণ সময়গুলো কিন্তু সেবকরা নিজেদের পরিবারের কথাও কেউ উপেক্ষা করে আপনজন স্বজনকেও কিন্তু তারা রেখে এই মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়েন। কেউ বা দা কুড়াল নিয়ে গাছ কেটে গাছে চাপা পড়া মানুষটিকে উদ্ধার করেন, কেউ মারা গেছে সেই মানুষটিকে দাফন কাফনের ব্যবস্থা করেন, কেউ বা কারো ঘরে খাবার নেই, প্রশাসনের বা স্থানীয় সরকারের বিভিন্ন মানুষের সাথে সমন্বয় করে চিড়ে মুড়ি খাবার যেগুলো প্রয়োজনীয় সেগুলো আনার কাজে তারা নিয়োজিত হন। কেউ বা কত ক্ষয়ক্ষতি হয়েছে তার তালিকা নিরূপণ করেন, কেউ বা কোথায় রাস্তাঘাট ভেঙেছে সে জায়গায় বাঁধ বাঁধতে যান। মানে চারিদিকের যে সংকটগুলো একই সাথে স্বেচ্ছাসেবকদের মোকাবেলা করতে হয় এবং খুব গুরুত্বের সাথে এবং খুব জরুরি ভিত্তিতে। তাই এই দুর্যোগ পরবর্তী সময়ে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাটি আমি এভাবেই আমি বলতে চাই যে এই ভূমিকাটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ধন্যবাদ আপনাকে। দুর্যোগ কোনো সতর্কতা দিয়ে আসে না, কিন্তু প্রস্তুতি আমাদের ক্ষয়ক্ষতি হ্রাস করতে সাহায্য করতে পারে। একটি কার্যকর দুর্যোগ প্রস্তুতি প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য সমাজের সব স্তরের মানুষের সম্পৃক্ততা প্রয়োজন, বিশেষ করে যুব সমাজের। কারণ যুবকরাই সমাজের সবচেয়ে উদ্যমী, প্রযুক্তি সচেতন ও কর্মক্ষম অংশ। তারা শুধু দুর্যোগ প্রতিরোধ সচেতনতা ছড়াতেই নয়, বরং জরুরি পরিস্থিতিতে তৎপর ভূমিকা রাখতেও সক্ষম। দুর্যোগ প্রস্তুতি প্রকল্পের নেতৃত্ব যুবদের সক্রিয়ভাবে যুক্ত করে এক শক্তিশালী, দক্ষ ও টেকসই প্রস্তুতিমূলক কাঠামো গড়ে তোলা যায়। এবারে শেষ প্রশ্ন, আপনি যদি একটি দুর্যোগ প্রস্তুতি পরিকল্পের নেতৃত্ব দিতেন তাহলে যুবদের কিভাবে সম্পৃক্ত করতেন? ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আমি যদি দুর্যোগ পরিকল্পনা প্রস্তুতির যে পরিকল্পনা বা দুর্যোগের ঝুঁকি কমানো সব মিলিয়ে তো একটা দুর্যোগ পরিকল্পনা হয়, সেক্ষেত্রে আমি এই যুবকদের আমি আমার সিবিবি সাইক্লোন প্রিপারনেস প্রোগ্রাম এমনি করে একটি সংগঠন রয়েছে। এই সংগঠনটি বিভিন্নভাবে মানুষের কল্যাণে দুর্যোগকালীন সময়, দুর্যোগের বিভিন্ন রকম, শুধু যে ঘূর্ণিঝড় নয়, বিভিন্ন মানুষের সংকটকালীন সময় তারা দেশপ্রেম নিয়ে এবং এলাকার উন্নয়নের জন্য আত্মস্বার্থকে তারা বিসর্জন দিয়ে সার্বজনীন স্বার্থ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করেছে। এই এমনি করে শুধু সাইক্লোন প্রিপারনেস প্রোগ্রামে যে সিপিবি যে স্বেচ্ছাসেবকরা রয়েছে সেক্ষেত্রে নয়, এলাকা ভিত্তিক এর বাদ দিয়েও আমরা সামাজিকভাবে বিভিন্ন সংগঠনের সাথে আমরা সম্পৃক্ত থেকে কাজ করার জন্য আমি যুব সম্প্রদায়কে আমি উদ্বুদ্ধ করতাম। সামাজিক যে সংগঠন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু স্বেচ্ছাসেবকের তালিকা দিতে হয়। যেমন আমাদের এই এলাকা হিন্দু দূষিত এলাকা যখন পূজা হয় তখন আমরা দেখছি প্রশাসনের তরফ থেকে স্বেচ্ছাসেবকদের তালিকা চাই। এই স্বেচ্ছাসেবকদেরকেও কিন্তু আমরা সেই ধর্মীয় অনুভূতিতে উদ্ভাসিত করে আমি মনে করি যে আমরা এই দুর্যোগের ক্ষেত্র সহ বিভিন্ন জনকল্যাণমুখী কাজে যোগ্য, দক্ষ এবং প্রযুক্তি নির্ভর একটি যুবশক্তি সৃষ্টির জন্য আমাদের সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগের সাথে আমি মত বিনিময় করে এবং একত্রতা ঘোষণা করে এলাকা ভিত্তিক একটি
প্রযুক্তি নির্ভর যুব শক্তি গড়ার ক্ষেত্রে আমি আত্মনিয়োগ করতাম, সেভাবে আমি পরিকল্পনা করতাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, রেডিও সুন্দরবন 98.8 FM এর ফেসবুক পেজে হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন। অনুষ্ঠান সম্পর্কে মতামত পাঠাতে হলে রেডিও সুন্দরবন 98.8 FM এই ঠিকানায় আপনাদের পাঠাতে হবে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক হলো রেড ক্রিসেন্ট। আমরা আপনাকে শুনছি রেডিও সুন্দরবন, খান মার্কেট, চালনা বাজার, মেইন রোড, ডাকক, খুলনা 9270। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একবারে শেষ প্রান্তে, তবে বিদায় নেবার আগে প্রিয় অতিথি আপনাকে আবারও অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও অভিনন্দন সময় দেওয়ার জন্য। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগ ও ডিজাস্টার রেসপন্স ডিপার্টমেন্ট কর্তৃক বাস্তবায়নাধীন IFRC সাপোর্টেড সাইক্লোন রেসপন্স অপারেশন প্রকল্পের সহযোগিতায় রেডিও সুন্দরবন 98.8 FM এর পক্ষ থেকে পরিবেশিত হলো হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে। অনুষ্ঠানটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি CEA টিমের সহযোগিতায় গ্রন্থনা করেছেন মীনাক্ষী চৌধুরী। উপস্থাপনায় ছিলাম আমি অনামিকা। অনুষ্ঠান সহযোগিতায় সুমনা বৈরাগী ও রিয়া রায়। অনলাইন সম্পাদনায় অন্তর বিশ্বাস। আর এই অনুষ্ঠানটি প্রচারিত হলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও ডিজাস্টার রেসপন্স ডিপার্টমেন্ট কর্তৃক বাস্তবায়নাধীন IFRC সাপোর্টেড রেসপন্স অপারেশন প্রকল্পের সহযোগিতায়। হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে আগামীকাল 11টায়। আশা করছি শুনবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। প্রিয় শ্রোতা, আসুন আমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি, নিয়মিত মাস্ক ব্যবহার করি, সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ঘন ঘন পরিষ্কার করি এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগে নারী, বৃদ্ধ, প্রতিবন্ধী ও শিশুদেরকে নিরাপদে রাখি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।